হাদির আরও অনেক দোষ থাকতে পারে, কিন্তু হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা তো সে করেনি। আপনি তাকে মেরে ফেললেন, আর এই বিচার আল্লাহ দুনিয়াতে করবে না, এটাকে হয়, এটাই এখন বের হচ্ছে ন্যাচারালি। হাদির মৃত্যুর ফলে যারা পাপ করেছে, এই হত্যাকাণ্ড যারা ঘটেছে, তারা এই পাপটা হজম করতে পারছে না, প্রকৃতি এটা প্রকাশ করে দিচ্ছে। এবং খুব দ্রুত দেখবেন যে ডে বাই ডে এই নামগুলো সামনে চলে আসবে। এরকম একটা হত্যাকাণ্ড যেটার মাধ্যমে একটা আর্টিফিশিয়াল একটা অবস্থা তৈরি করা হয়েছে। এবং মমতা ব্যানার্জির বক্তব্যটা আমি কয়েকবার শুনেছি। উনি কিন্তু দুটো কথা বলেছেন, তিনটা কথা বলেছেন। প্রথম কথা হলো যে এই চক্রান্তর সঙ্গে আরও একটি দেশ ছিল, ইট মিনস আমেরিকা ছিল, কিন্তু আমি অন্য দেশের নাম বলবো না, আমার দেশ ছিল, আমি আমার দেশের নাম বললাম, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই হত্যাকাণ্ডের সাথে পার্শ্ববর্তী দেশের এমন লোক জড়িত, আমি তাদের নাম জানি, বলার সঙ্গে সঙ্গে সেই দেশ উত্তাল হয়ে যাবে। বাংলাদেশকে আমি ভালোবাসি, কাজেই এই নামগুলো আমি বললাম না। ইটস এ হিউজ থ্রেট। এই যে ঘটনাটা ঘটছে হিউজ থ্রেট। এর কারণ হলো যে কোনো কারণই হোক না কেন, হাদির জানাজাতে ঐতিহাসিকভাবে বহু মানুষ অংশগ্রহণ করেছে, হাদি গালাগালি করেছে, হাদি এমন কোনো ঘটনা, কিন্তু তার মৃত্যুর পরে এরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে তার প্রতি বহু মানুষ সিম্প্যাথাইজড হয়েছে। এটা 3 দিনের জন্য হোক, 4 দিনের জন্য হোক, এটা সত্য কথা। এখন সেই হাদির মৃত্যুর সঙ্গে, অর্থাৎ ধরুন শুটারকে টাকা দিয়েছে রাম, শুটারকে ভাড়া করেছে শাম, প্রমোট করেছে ধাম, এইরকম যে 10-12 জন লোক, এই যে বিভিন্ন দল থেকে যাদের নাম হাদির ভাই বলার চেষ্টা করছে, তাদের নামগুলো যদি সামনে চলে আসে, বিশ্বাস করেন আর একটা গণ অভ্যুত্থান, আর একটা গণরোষ শুধু অনিবার্য নয়, ওই লোকগুলোকে আমাদের এই যুবক সমাজ, তারা দেখবেন রাস্তায় ফেলে গলার উপর পাড়া দিয়ে তাদের জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। এই পরিস্থিতির সামনে আসছে। ফলে এই ধরনের আসলে নাটক বা এই ধরনের ঘটনা, আপনি দেখেন একটা মানুষকে হত্যা করেছে, যে আমরা সূরা বাকারা পড়ি, হত্যাকাণ্ড ঘটেছে, সেটার জন্য একটা বিরাট সূরা নাজিল হয়ে গেছে, কোরআনের সবচেয়ে বড় সূরা বাকারা। আপনি যখন একটা মানুষকে হত্যা করবেন, আল্লাহ বলেছেন যে সারা পৃথিবীর মানুষকে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এখন এই যে হাদিকে, এটা কোনো প্রেম ঘটিত হত্যাকাণ্ড ছিল না, রাজনৈতিক স্বার্থ ছিল না, এটা পুরো একটা নেশনের বিরুদ্ধে একটা চক্রান্ত ছিল। এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মানে প্রতিষ্ঠা করার জন্য, এটা ডাইনেস্টি প্রতিষ্ঠা করার জন্য, কাউকে উচ্ছেদ করার জন্য, কাউকে শেষ করার জন্য, কেউ নিজেকে সম্রাট বানানোর জন্য এই একটা মাস্টার প্ল্যান ছিল। সেই মাস্টার প্ল্যানের প্রেক্ষিতে যখন একজন বান্দাকে, তাকে আপনি হাদির আরও অনেক দোষ থাকতে পারে, কিন্তু হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা তো সে করেনি, আপনি তাকে মেরে ফেললেন, আর এই বিচার আল্লাহ দুনিয়াতে করবে না, এটাকে হয়, এটাই এখন বের হচ্ছে ন্যাচারালি। প্রায় 17 বছরই গৃহপালিত বিরোধী দল ছিল, আর গৃহপালিত বিরোধী দলের মধ্যে আবার প্রতিযোগিতা হতো কে কত গৃহপালিত হবে, মানে অনুগত গৃহপালিত হবে। এবং বর্তমান বিরোধী দলকেও কিন্তু স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ওরকমই ইঙ্গিত করেছেন। রাইট। কিন্তু এখন ওই আগে যে গৃহপালিত যারা ছিল, তো সেটাকে একটা নতুন, তখন তো এআই আসেনি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসেনি, তো উইদাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইনু সাহেব, তারপরে রাশেদ খান মেনন বা জাতীয় পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা যে দক্ষতা দেখিয়েছেন, তো এআইয়ের যুগে তো আসলে সেই পুরনো মানদাত্তার সেই জিনিসগুলো চলবে না, বলবে না। এখন এখানে খুব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অভিনয় করা হতে পারে যে আমরা সত্যিকার অর্থে বিরোধী দল, জাস্ট লাইক মানে কংগ্রেস যেভাবে ভারতের নরেন্দ্র মোদীকে তুলোধনা করছে, আমরা ওইরকম কংগ্রেসের মতো, অথবা ইংল্যান্ডে সেই লেবার পার্টির অ্যাগেনস্টে যারা টোরি আছে, কনজারভেটিভ আছে, তারা যে কাজ করছে, বা ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে ডেমোক্র্যাটরা তুলোধনা করছে, আমরা এইভাবে সেম কাজ করছি, এটা হতে পারে। অথবা আমাদের সবাইকে বুড়ো আঙুল দেখাতে পারে যে তোমরা বুঝো ঘোড়ার ডিম, খাও কসু, তোমার বুদ্ধি হবে কোত্থেকে, আমরা যে সে একদম লেটেস্ট মডেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তোমাদেরকে বেকুব বানাচ্ছি, আমরা যে সবাই মামু, ও মামু আমি ভাগনা, আমরা মামু এবং আমরা ভাগনা, মামা ভাগনা যে কারো আসা ভাই, মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে, এটাও হতে পারে। এই কারণ হলো কি জানেন, এই যে 2014-তে এরকম একটা নির্বাচন হলো, আমি 2014 সনে আই ওয়াজ ওয়ান অফ দ্য, যাকে বলে খুব প্রসপেক্টিভ ক্যান্ডিডেট ছিলাম, দলের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক ছিল, শেখ হাসিনা পছন্দ করতেন, তা আমি এই মানে দেশে একটা একতরফা নির্বাচন হবে,
আর কয়দিন পরে 3-4 মাস পর আরেকটা নির্বাচন হবে, আমার নিজের বৈধ ইনকাম এটা নির্বাচন করতে যদি 50 লাখ টাকা খরচ যায়, 3 মাস পরে শেখ হাসিনা বলছে আর একটা নির্বাচন হবে, দরকার নেই, এই নির্বাচনে আমি অংশগ্রহণ করলাম না। ফলে এই যে ধরা পড়ে গেলাম, ধরা খেলাম, এরপর থেকে নির্বাচন না, পুরো 5 বছর চলে গেল। তাহলে দেখেন আমাদের মতো যারা লোকজন আছে 2014 সনে এরকম একটা নির্বাচন হতে পারে, না পাস আমরা কেউ কল্পনা করতে পারিনি। আর ওই নির্বাচন 5 বছর চলতে পারে তাও আমরা ভাবতে পারিনি। আবার 2018 সনে একটা ইলেকশন হলো, আমি তো বিএনপির প্রার্থী, আমি তো তখন ধরেই নিয়েছি বিএনপি জয়লাভ করবে। তারপরে বিএনপি জয়লাভ করলে আমি বিএনপির খুব বিপদের সময় বিএনপিতে যোগদান করেছি, আমি তো একটা বড় মন্ত্রী হব, এখন মন্ত্রী হয়ে আমি কোন কোন মন্ত্রণালয়ে নেব, আমি যখন যে চিন্তা করছি নির্বাচনের মাঠে গিয়ে দেখি যে ওরে বাবা রে বাবা, আমার জান নিয়ে টানাটানি, আমি ঘর থেকে বেরোতে পারি না। আল্লাহকে বলছি, আল্লাহ কুত্তা ভিক্ষা লাগবে না, কুত্তা সামলাও, আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো, আর জীবনে আমি কোনোদিন রাজনীতির নাম নেব না। এরকম জীবনটা জারে করে ফেললো। তো এই গেল 18। আবার এই যে 24-এ যে নির্বাচনটা হলো, এটা কি যেন আমি এবং দামি নির্বাচন। তো এই আমি দামি নির্বাচনের পরে আবার দেখেন আমি এবং মামু, আমরা এবং মামুদের নির্বাচন। আলটিমেটলি কিন্তু ডে বাই ডে পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। আর পাবলিক ডে বাই ডে শুধু বেকুব হয়েই যাচ্ছে, বুঝতেই পারছে না। ঘটনা ঘটার পরে আমরা চিন্তা করি কিভাবে এটা ঘটলো। এখন যারা ঘটিয়েছে, এই যেমন ইউনিসেফের লোকজন তারা বলতেছে আমি ওটা ছিলাম না, আমি ওটা ছিলাম, ও ছিল, ওটা ছিল। আবার এখন এই নির্বাচনের সময় জামাত বলছে বিএনপি এখানে নির্বাচন ম্যানিপুলেশন করছে, বিএনপি বলছে জামাত ম্যানিপুলেশন করে তারা তো 78টা পাওয়ার কথা না, তারা ভাবে 8টা, তো বাকি যে 70টা তারা ম্যানিপুলেশন করে পেয়েছে। তারপরে এনসিপির যারা লোকজন আছে, আরে ওরা এত 7-8টা পেলে তো ওদের তো পাওয়ারই কথা না। এখন এরা নিজেরা ওই যে বললাম না আলকাতরা ছুড়াছুড়ি করছে, ছুড়াছুড়ি করার পরে এই যে এখন কেউ বলছে ওরা আমু, কেউ বলছে ওরা মামু, এই কেউ বলছে ওরা ভারতের এজেন্ট, কেউ বলছে এটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ওদেরকে বসিয়ে দিয়েছে। এই জিনিসগুলো নিয়ে মানে কেউ আমরা স্বস্তিতে নেই, আমরা জনগণও স্বস্তিতে নেই, আর যারা ক্ষমতায় আসছে এরাও স্বস্তিতে নেই। এবং দেখবেন এদের কারো মুখে কিন্তু হাসি নেই। এর কারণ হলো কি জানেন, ধরুন আপনার হাতে একটা তলোয়ার আছে বা খুব পাওয়ার আছে, তো আপনি মাথায় একটা পচা দুর্গন্ধযুক্ত লাশ নিলেন, দুর্গন্ধ, কিন্তু আপনি আমাদের সবাইকে বাধ্য করে বললেন যে তোমরা বলো আমার মাথায় একটা স্বর্ণ মুকুট আছে, এবং তোমরা সবাই সেই আম্বর এবং মেশকের গন্ধ পাচ্ছ। আমরা পিস্তলের ভয়ে বললাম, কিন্তু দুর্গন্ধ তো আপনি পাচ্ছেন। ফলে এই নির্বাচনটা আসলে কেমন হয়েছে, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে ক্ষমতায় এসেছিলেন, কীভাবে ক্ষমতায় ছিলেন, এটা আমাদের চেয়ে তারা ভালো জানেন। আর ভালো জানার কারণে আপনি দেখবেন তাদের কারোর মধ্যে যে, যেটাকে ইংরেজিতে একটা কথা আছে যে পারফেকশন অ্যান্ড পারফরমেন্স রিলেটেড এনজয়মেন্ট, ইংরেজির কথা। আপনি যে কোনো একটা কাজ করবেন, কাজ করতে গিয়ে কাজের একটা আনন্দ আপনার মধ্যে চলে আসবে। এই যে কৃষক ফসল কাটে, ওর ভিতরে আপনি গিয়ে দেখবেন যে একটা আনন্দ আছে। এখন যারা কাজ করছে এদের কাজের কারোর মধ্যে কোনো আনন্দ নেই, নিরানন্দ। যখনই সেখানে নিরানন্দ, তখন এখানে 2 নম্বর 3 নম্বর থেকে 14 নম্বর কী যে হয়েছে একমাত্র আল্লাহ যেদিন প্রকাশ করে দিবেন, এর আগ পর্যন্ত আমরা এখন পর্যন্ত বলতে পারছি না।